দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 7 দিনে হাসপাতালে ভর্তি 2500 রোগী, 12 জনের মৃত্যু, সচেতন থাকার পরামর্শ। সমবায় সংগঠনের হাজার কোটির সম্পত্তিতে রাজত্ব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিশ্বস্ত দোসর আগস্টিন পিউরিফিকেশন। কুষ্টিয়ার বালু সম্রাট আওয়ামী লীগ নেতা মহিদুল ও তার ভাই মাহাবুল দখলবাজিতের আত্মসাৎ, হাজার কোটি টাকার ত্রাসের রাজত্ব। গাজায় ইসরায়েলি তাণ্ডবে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা, 90% স্কুল ভবনই বিধ্বস্ত, মৃত্যু হয়েছে 25,000 শিশুর। এবং রোনালদোর নৈপুণ্যে উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডকে হারালো পর্তুগাল, সুইজারল্যান্ডের বিপক্ষে সহজ জয় স্পেনের। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দেশে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। গেল 7 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2366 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। শনিবার 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় 403 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 15,207 জন। আর 24 ঘন্টায় মুগদা হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে। দৃশ্যটি রাজধানীর মুগদা হাসপাতালে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। বেডে জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকেই। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15,800 বেশি মানুষ। আগের বছরে একই সময়ে যা ছিল 1,40,700 বেশি। চলতি বছরে মৃত্যু হয়েছে 92 জনের, গেল বছর যা ছিল 691 জন। রোগীর স্বজনরা বলছেন, হঠাৎ করে জ্বর নিয়ে ভর্তি হলে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 3 দিন জ্বর ছিল, পরে টেস্ট করালাম ইবনে সিনা থেকে, তো ওইখান থেকে পজিটিভ আসছে। ওনারে 3 দিন পরে পরীক্ষা রিপোর্ট করলাম, রিপোর্ট করা দেখা গেছে ডেঙ্গু পজিটিভ। তখন আমরা এখানে নিয়ে আসলাম আর কি। দেখা যেতেছে পেটে খুব প্রচুর ব্যথা, পানি জমে গেছে, প্রচুর ব্যথা। তারপরে আমাদের এলাকা থেকে ডাক্তার দেখাইলাম, ওখান থেকে বললো যে পেটে নাকি লিভারের সমস্যা, ওইটা হয়ে গেছে। পরে ওইখান থেকে প্লাটিনামে কমে 86,000 আসছে। মুগদা হাসপাতালের পরিচালক জানান, এখন আর বিশেষ মৌসুম নয়, সারা বছরই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বৃষ্টি শুরু হলে বেড়ে যায় প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। আমাদের বাড়ির চারপাশ, এমনকি আমাদের কমিউনিটি, আমাদের মহল্লার চারপাশটা যেন পরিষ্কার থাকে, সেই ব্যবস্থাটা তৈরি করা। সেটা যেভাবেই হোক, পার্সোনাল লেভেলে স্থানীয় লোকবল একত্রিত করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, এবং আমাদের যে ট্র্যাশ ক্যানগুলো আমরা তৈরি করি, সেই ট্র্যাশ যেন বাইরে ছড়িয়ে না থাকে, সেই ব্যবস্থাগুলো করা। পরে থাকলে যেটা হবে, একজন মানুষের বাড়ির পাশেই একটা ছোট কাপের মধ্যে একটু পানি জমলো, সেখান থেকে যে ডেঙ্গির জন্য যে এডিস মশা উৎপন্ন হলো, সেই মশা তাকেই কিন্তু কামড় দেবে। তার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং তাকে পার্সোনাল লেভেলে এই হাইজিনটা মেনটেন করতে হবে। 2023 সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 3,21,179 জন আক্রান্ত হয়। তাদের মধ্যে মারা যায় 1,705 জন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সমবায়ী সংগঠনের 1,500 কোটির সম্পত্তিতে পূর্ণ আধিপত্য বিস্তার করে রাজত্ব সাজিয়ে বসেছিলেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তার বিশ্বস্ত দোসর আগস্টিন পিউরিফিকেশন। তারা লুটে নিয়েছেন এই সংগঠনের বিপুল পরিমাণ টাকা। সংগঠনটির মালিকানাধীন রিসোর্টে মদের অবৈধ বার বসিয়ে বছরের পর বছর মেতেছিলেন রঙ্গলীলায়। এম এ আজিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। স্বৈরাচারী হাসিনার মতোই ব্যক্তিবন্দনায় তৃপ্তি খুঁজতেন তার সেনাপতি থেকে সেপাইরা। সেই পরিতৃপ্তির অদম্য বাসনায় নিজের মুরাল বানান দর্জি থেকে বিলিয়নিয়ার বনে যাওয়া আগস্টিন পিউরিফিকেশন। আর নিজের বিশ্বস্ত সেপাইয়ের খায়েশ মেটাতে সেই মুরাল উদ্বোধন করেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতার জোরে আগস্টিনকে বানিয়ে দেন কালভের সভাপতি। কালভের মূল লক্ষ্য সদস্যদের সঞ্চয় থেকে তহবিল সংগ্রহ, ঋণ দেয়া আর সুদাসলে সেই অর্থ আদায়ের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়ে ওঠা। এ লক্ষ্যের দিকে সামান্য নজরও ছিল না আসাদুজ্জামান কামাল আগস্টিন চক্রের।
বরং তাদের আগ্রহের কেন্দ্র ছিল গাজীপুরের কালীগঞ্জের কালবের রিসোর্টে মদের বার স্থাপন করা। আর সেই কাজ সম্পন্ন করে তারা শুরু করেন মদ বেচাকেনার রমরমা ব্যবসা। ইতিহারে প্রথম ছিল আমরা যদি আমাদের প্যানেল ক্ষমতায় যায়, আমরা প্রথমেই কালবে রিসোর্ট সেন্টার থেকে বার বন্ধ করে দেব। কিন্তু দুর্ভাগ্য, কাল রিসোর্ট সেন্টারে আমরা নির্বাচিত হওয়ার পরে বারই সবার আগে চালু করলাম। পরিচালনা ব্যয়ের নামে হাজার বা লাখ নয়, কোটি টাকা নিজের হাতে নিয়ে নেন কামাল আগস্টিন চক্র। অস্বাভাবিক চড়া মূল্যেই শুধু নয়, নির্ধারিত এক ব্যক্তির কাছ থেকেই জমি কেনার নামে কোটি কোটি টাকা লোপাট শুরু করে তারা। এসব কর্মকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে পরিচালনা বোর্ডকে সম্মতি দিতে বাধ্য করে আগস্টিন। কিছু পাওয়ার প্র্যাকটিস বা আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেবের সেই আওয়ামী লীগ করা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাওয়ারটা অথবা আওয়ামী রাজনীতির পাওয়ারগুলা, এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক স্পষ্ট কথা বলতে অনেক সময় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতো। সীমাহীন দুর্নীতি আর অনিয়মের দায় আর জবাবদিহিতা থেকে বাঁচতে কমিটির অধিকাংশ সদস্য গত 29 জুলাই পদত্যাগ করে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। তাতে থেমে যায়নি আগস্টিন চক্র। সমবায় বিধিমালা অমান্য করে আয়োজন করে ব্যবস্থাপনা কমিটির ৮ম জরুরি সভার। মাত্র 5 জনের এই কোরামহীন সভায় কোঅপ্ট করা হয় 7 জনকে, জানিয়ে প্রশ্ন তোলে খোদ সমবায় অধিদপ্তরও। স্বৈরাচার সরকারের পতনের পর গত 13 আগস্ট ভেঙে দেয়া হয় আসাদুজ্জামান কামালের ছত্রছায়ায় গড়া কমিটি। নিয়োগ দেয়া হয় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। কামাল পালালেও অদৃশ্য শক্তির প্রভাবে এখনও কালব নামের এই সংগঠনে অশুভ ছায়া বিস্তার করে রেখেছে আগস্টিন পিউরিফিকেশন। কালবের সদস্যদের এখন একটাই দাবি, এই আগস্টিনকে আইনের আওতায় এনে নিশ্চিত করা হোক কালবকে পিউরিফিকেশনের পদক্ষেপ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়নের আগে দমে না যাওয়ার অঙ্গীকার করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 150 সমন্বয়ক ও ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সভায় যোগ দেয় সারা দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়া 1.5 শতাধিক শিক্ষার্থী। তবে এই সভায় ছিলেন না পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সভায় শিক্ষার্থীরাও বক্তব্য দেওয়ার সুযোগ পান। নতুন বাংলাদেশের চেহারা কেমন হবে তা জানতে চান তারা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে, সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে প্রায় 20 মিনিট কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের শহীদদের কথা স্মরণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তার। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরও অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। কৃষকদের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, ছাত্রদের প্রশ্নের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানান মাহফুজ আলম। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে উপদেষ্টার মতামত তুলে ধরেন বিশেষ সহকারী। স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে। দেশে কোনো ধরনের মব জাস্টিস এই সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার উপহার দেয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। দেশকে সমৃদ্ধ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান নবগঠিত কমিটির সদস্যরা। এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়বে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গঠন করা হয়েছে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন। কমিটি ঘোষণার শুরুতেই কথা বলেন আন্দোলনে শহীদদের স্বজনরা। বিচার চাই, যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। আমাদের মাথা ঠিক ছিল না, তখন আমার ভাই আমার যেভাবে মারছে, অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্মিত নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন নতুন কমিটি। 8 আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। যে স্বপ্ন নিয়ে নতুন করে স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, তা পূরণে সবাই মিলে কাজ করতে হবে, এমন প্রত্যয় ছিল সবার কণ্ঠে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, বাড়ছে এডিস মশার প্রকোপ। গেল 7 দিনে আক্রান্ত 2366 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। দর্শক, এই মুহূর্তে রাজধানী মৌচাকে আছেন আসলে আমাদের সহকর্মী শিউলি রায়। আমরা সরাসরি শিউলির সাথে যুক্ত হচ্ছি। শিউলি, এডিসের লার্ভা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন আসলে কি ব্যবস্থা নিচ্ছে, কি চোখে পড়ছে আপনার? জি, আপনি যেমনটা বলছিলেন জ্যোতি, আসলে এখন যে ডেঙ্গুর প্রকোপ, জি ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু আসলে দিন দিন বেড়েই যাচ্ছে এবং আমরা সবাই কিন্তু জানি যে বর্ষার মৌসুমে কিন্তু আসলে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায় এবং এই বাড়ার কারণে হচ্ছে রাজধানীর যে হসপিটালগুলো, সেই হসপিটালে হচ্ছে মানুষ কিন্তু যে সংকটে পড়ে সেটা হচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে এবং তাদের বেডের যে সংকট, সেই সংকটে তাদেরকে পড়তে হয় এবং এই ডেঙ্গুর প্রকোপটা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে রাজধানীর অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে ডেঙ্গুর প্রকোপটা বাড়ে কিন্তু আমাদের অসচেতনতার কারণে। হ্যাঁ, আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যে আবর্জনা থাকে এবং হচ্ছে যেই বাড়ির আশেপাশে যে ড্রেন থাকে, সেই ড্রেনগুলি কিন্তু আসলে পরিষ্কার হচ্ছে কি আমরা আমাদের অসচেতনতার কারণে যে হচ্ছে এই হচ্ছে ডেঙ্গুর যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু
বেড়ে যায়। আপনারা জানেন যে গেল 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু আসলে সব জায়গার হচ্ছে গিয়ে কাজের সিস্টেম এবং সবকিছু কিন্তু অচল হয়ে যায়, এবং এই অচলের একটা প্রভাব কিন্তু ঢাকা হচ্ছে যে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের মধ্যে সেই জিনিসটা পড়ে। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু আগে যেরকম ভাবে হচ্ছে রাস্তাঘাট এবং হচ্ছে গিয়ে ড্রেন যেভাবে পরিষ্কার তারা রাখতেন হচ্ছে সেইভাবে কিন্তু আসলে এখন খুবই দেখা একদমই যায় না। রাস্তার আশেপাশে প্রায় হচ্ছে আপনি বলতে পারেন যে ময়লা আবর্জনা অনেক জায়গায় হচ্ছে কি স্তূপ থেকে যায়, এবং আপনারা এটা খেয়াল করলে দেখবেন যে ড্রেনগুলো যদি পরিষ্কার ওইভাবে না রাখা হয় এবং বাসার আশেপাশে যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রকোপগুলি, ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকবে। তো আপনারা এটা জানেন যে গত বছর 2023-এর রেকর্ড গড় হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মানুষ প্রায় 12,000-এর উপরে, এবং ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা হচ্ছে কি প্রায় 1,000-এর উপরে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানী মৌচাক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিউলি রায়। এদিকে খুলনা বিভাগেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 58 জন রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনার ওখানে কি অবস্থা আসলে ডেঙ্গু রোগীদের জানাবেন? খুলনা বিভাগে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আসলে পড়েছে বলা যেতে পারে, কারণ গত 24 ঘন্টায় খুলনা বিভাগের যে 10টি জেলা আছে এই 10টি জেলাতে কিন্তু 58 জন রোগী ভর্তি হয়েছে, এবং সব থেকে বেশি প্রকোপ কিন্তু পড়েছে যশোর জেলায়, যেখানে একদিনেই 28 জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি দ্বিতীয় স্থানে আছে খুলনা বিভাগের মধ্যে মেহেরপুর জেলা, যেখানে প্রায় গতকাল 9 জন রোগী ভর্তি হয়েছে। আমি দর্শকদের একটু জানাতে চাই যে সারা বাংলাদেশে কিন্তু ঢাকার পরেই খুলনা বিভাগে কিন্তু ডেঙ্গুর আসলে প্রকোপ ধারণা পড়েছে, এবং এই চলতি বছর প্রায় 1000-এর কাছাকাছি রোগী কিন্তু এই 9 মাসের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং এর ভিতর 4 জন রোগী মারা গিয়েছে। আমরা একটু বলতে চাই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এখন আছি, এখানে কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছে। আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটি জানিয়েছে যে 500 বেডের হাসপাতালে প্রায় সব ধরনের রোগী মিলে 3 গুণ রোগী থাকে, যার কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয় নাই, তবে তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। আমরা কথা বলেছি খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ করার জন্য তারা কিন্তু ওয়ার্ড পর্যায় থেকে কাজ করে যাচ্ছে, এবং তারা প্রতিনিয়ত ডেঙ্গুর যে এডিস লালা আছে এটা আসলে নিধনের জন্য তারা কাজ করছে। তবে খুলনাবাসীর যে অভিযোগ সেটা হচ্ছে যে খুলনা সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধের যে ব্যবস্থা এটা কিন্তু আসলে যথেষ্ট না। পাশাপাশি তারা আরো দাবি জানিয়েছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগীদের জন্য আসলে স্পেশাল কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি খুলনা থেকে আমার কাছে এটা ছিল ডেঙ্গু নিয়ে সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী নূর ইসলাম রকি যুক্ত ছিলেন খুলনা থেকে। দেখছেন সংবাদ সকাল। গাজীপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন। কারখানা খোলা থাকায় সকাল থেকে দলে দলে কারখানায় আসেন শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নজরুলের সাথে। নজরুল, শিল্পাঞ্চলে কর্মপরিবেশ কেমন দেখছেন আপনি? জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানা অর্থাৎ 70টির মতন পোশাক কারখানা কিন্তু চাকরি আবেদনের প্রেক্ষিতে কিন্তু যে বেকার যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করেছিল। তার ফলে কিন্তু প্রায় 70টি কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছিল পোশাক কারখানার মালিক পক্ষ। কিন্তু এখন কড়া নিরাপত্তা এবং পুলিশ পাহারায় কিন্তু আপনার বা সেনাবাহিনী টহল জোরদার করার ফলে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই
কারখানাগুলো চালু রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আমরা আজকে সংবাদ পাইনি। তো সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে উৎসবমুখর একটি পরিবেশে কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং চাকরি প্রত্যাশীও তো দেখেছি আমরা বিভিন্ন ফ্যাক্টরির সামনে অবস্থান করছেন এবং তারাও জানিয়েছেন যে তারা বেকার হয়ে পড়েছেন এবং তারাও চাচ্ছেন যে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হোক, তারাও বেকার থাকতে চাচ্ছেন না। এইরকম কিন্তু কিছু শ্রমিককে আমরা দেখেছি তাদের কাগজপত্র হাতে নিয়ে বিভিন্ন ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কুষ্ট গার্মেন্টস। এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই সাধারণ যে মানুষ রয়েছে অর্থাৎ ফ্যাক্টরিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং পোশাক কারখানার আমরা কথা বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছে পোশাক কারখানার নিরাপত্তার জন্য কিন্তু তারা প্রায় 1000 অধিক তারা কিন্তু শ্রমিক তাদের প্রতিষ্ঠানে রেখেছেন এবং তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়ে তারা কিন্তু যাতে কোনো গোলযোগ সৃষ্টি না করতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এর জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তো গাজীপুরে কিন্তু এখন আপনারা জানেন যে গাজীপুরের সবকটি উপজেলা যে পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানা গুলো কিন্তু স্বস্তিতেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু আইডি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করেছেন। তারা বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি। তো এইদিকে কিন্তু সেনা টহলও কিন্তু জোরদার করা হয়েছে। আপনার গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু আমরা দেখেছি যে লক্ষণীয় পুলিশ সদস্য কিন্তু রয়েছেন এবং পোশাক কারখানার সামনে অবস্থান করে তারা পোশাক কারখানার যে শ্রমিক তাদের নিরাপত্তা দিচ্ছেন এবং যাতে কোনো ভাঙচুর না করতে পারে এর জন্য কিন্তু তারা কঠোর নজরদারিতে রেখেছেন। তো পাশাপাশি শিল্প যে মালিক রয়েছেন সেই শিল্প মালিকও জানিয়েছেন যে তারা কর্মপরিবেশ চাচ্ছেন এবং এর জন্য কিন্তু কর্মপরিবেশ তৈরি হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সবগুলো প্রতিষ্ঠান কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে গত কয়েকদিন কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সে তার পরিপ্রেক্ষিতে কিন্তু 70টির মতন পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল গাজীপুরে। তো আজকে থেকে কিন্তু গত বৃহস্পতিবার থেকে কিন্তু পোশাক কারখানাগুলো যথারীতি খুলেছে এবং নিরাপত্তা জোরদার করার ফলে মালিক এবং শ্রমিক উভয়ই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পরিবেশ সুন্দর পরিবেশ বিরাজ করছে। তো এখন পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো গোলযোগ হওয়ার সংবাদ আমরা পাইনি। জ্যোতি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আপনারা দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ার বালু সম্রাট আওয়ামী লীগ নেতা মহিদুল ও তার ভাই যুবলীগ নেতা মাহবুব 2014 সালেও তাদের ছিল না তেমন কিছুই। গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার ভাই আতার প্রভাবে শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখলের মাধ্যমে হয়েছেন অঢেল সম্পদের মালিক। একক হস্তে কুষ্টিয়ার বালু মহল দখল করে গড়েছেন ত্রাসের রাজত্ব। প্রতিপক্ষ দমনে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানব আমরা। কুষ্টিয়ার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর বালু সম্রাট মহিদুল ও তার ভাই যুবলীগ নেতা মাহবুব 2014 সালেও তাদের ছিল না তেমন কিছুই। গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার ভাই আতার প্রভাবে মহিষের গাড়ি চালক মহিদুল ও মুদি দোকানি মাহবুল শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখলের মাধ্যমে হয়েছেন শতাধিক ট্রাম ট্রাক, 40টি ট্রলি, 10টি মাটি কাটা এক্সকেভেটর, 2টি স্পিডবোট সহ বিলাসবহুল একাধিক গাড়ি ও বাড়ির মালিক। একক হস্তে কুষ্টিয়ার বালিমহল দখল করে গড়েছেন ত্রাসের রাজত্ব। হানি পাতা এর ছত্রছায়ায় থাকি এই ঘাট, বালির ঘাট হাজার হাজার কোটি টাকার একটা সম্পদ করে নিয়েছে। এই আতার হানিপের দ্বারা তাই দুইজনের সহযোগিতায় তারা এইগুলো করে তোলা শিখ পাইছে। 100 টাকা ট্রাকের মালিক হয়ে গেছে, ভাটা আছে, ভাটাও হয়ে গেছে তার। আগে ছিল 8টা ট্রাক, 8টা ট্রাকের থেকে অনেক ট্রাক বানানো হচ্ছে। তাদের দুই ভাইয়ের এ রাজত্বে প্রতিপক্ষ দমনে তারা সাধারণ মানুষের উপর চালিয়েছেন নির্যাতন, ঘটিয়েছেন গুমখুনের মতো ঘটনাও। এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। আমাদের এলাকাতে যে রাস্তাটা, এটা বালিরঘাট কেন্দ্রিক, তো বিভিন্ন গাড়ি ঘোড়া চলার কারণে আমাদের রাস্তাটা একদম বেহাল দশা। তো এই বিষয় নিয়ে আমি জাস্ট একটা ভিডিও আপলোড করার কারণে
তারা এবং মানে মহিদুল কমিশনার এবং তার দলবল সহ এবং তার ছেলে মেহেদি সহ আমাকে ধরেন আমার উপরে প্রহার করে, আমার সঙ্গে গ্যাঞ্জাম হয় এবং আমাকে ওই সেই ভিডিওটাকে ডিলিট করার জন্য চাপ দিয়ে ডিলিট করানো হয়। এর সুষ্ঠু তদন্ত হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং এই অসহায় মানুষদের উপরে যেসব নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে এ বিষয়ে কথা বলতে যুবলীগ নেতা মাহবুলকে পাওয়া না গেলেও আওয়ামী লীগ নেতা মহিদুলের দাবি এসব সম্পদ তারা গড়েছেন তার বাবার জমিতে ধান চাষ করে। হ্যাঁ, আমার কিছু ছিল না, মানে আমার বাবার জমি ছিল না, ধান লাগাতাম। এখন আমি 5,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকার। এত কথা আমি বলবো না, আমার কেস না, দুটোকে কেস দিয়ে আমার চেক করে দেখেন। এই আওয়ামী লীগ নেতা মহিদুল ও যুবলীগ নেতা মাহবুল গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দিন শহরের থানাপাড়া এলাকার সবুজ হত্যা মামলার আসামি হলেও এখনও নিজস্ব সন্ত্রাসী বাহিনীর প্রভাবে বহাল তবিয়তে রয়েছেন নিজ এলাকাতেই। এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। রাজশাহীতে চলছে মামলার হিড়িক। 5 আগস্টের পর জেলা ও মহানগরে মামলা হয়েছে 67টি। যেসব মামলার আসামি আওয়ামী লীগ নেতাকর্মীরা, দেশে ছিলেন না এমন নেতাকেও আসামি করা হয়েছে। তালিকা রয়েছে নিজ দলের নেতাদেরও, যা নিয়ে বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। 3 আগস্ট গিয়ে 13 আগস্ট দেশে ফেরেন। 5 আগস্ট থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন থানায় মামলা হতে শুরু করে। যেসব মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢালাও এমন মামলা নিয়ে বিব্রত বিএনপি নেতারা। যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী, তাদের বিরুদ্ধে মামলা করুক, কোনো মামলা ঢালাভাবে নেবেন না। এখন ভুয়া কিছু লোক, তারা যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা এই 15 বছরের নির্যাতন করেছে, তারা নিজেরাই বাঁচার জন্য বিএনপির লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লোটার জন্য মামলা করছে। সিনিয়র আইনজীবীরা বলছেন, রাজনৈতিক বৈরিতা ও দীর্ঘদিনের ক্ষুব্ধ মনোভাবের কারণে মামলায় এমন ঢালাও আসামি। তদন্তে পুলিশ অপরাধী চিহ্নিত করে দেয়, অভিযোগপত্রে ভুল হলে মামলা ক্ষতিগ্রস্ত হবে। তদন্ত করে নিশ্চয়ই যারা জড়িত নয় তাদের নামটা বাদ দিয়ে দেবে সঙ্গত কারণে, আর যারা আসল অপরাধী তারা থাকবে। চার্জশিটে যদি ওরকম ভুল চলে আসে তখন মামলার ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তিগত আক্রোশ থেকে, একটা হয়তো রাজনৈতিক আক্রোশ থেকে, এই সমস্ত আক্রোশের জায়গা থেকে এই লোকগুলোকে আসামি করা হচ্ছে। এগুলো একটা হেনস্থামূলক মামলা। পুলিশের দেয়া তথ্য বলছে, রোববার পর্যন্ত জেলায় 29 ও মহানগরে 38টি মামলা হয়েছে। তবে মামলাগুলোর তদন্তে কোনো নিরপরাধ মানুষ যাতে না জড়ায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। যদি কোনো অভিযোগ থাকে তাহলে এটি আমরা খতিয়ে দেখব এবং আইও আছে মামলার তদন্তকারী কর্মকর্তা, তারা যথাযথভাবে তদন্ত করবেন। কিছু মামলা হচ্ছে, এখন আমরা যখন এটা তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে মানে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। তবে যারা নিহত ও আহত হয়েছেন এমন ব্যক্তিদের মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।